একেবারে লাইভে চলে যাব, কিন্তু তার আগে এই মাত্র পার্থদা বললেন যে একটি মেয়েকে আমরা হারিয়েছি, অভয়া বা তিলোত্তমা। আজকে তার 1 বছর, এবং আজকে রাত দখলের ডাক, কাল নবান্ন অভিযান, কালীঘাট অভিযান ইত্যাদি আছে। আমি পরের প্রতিবেদন দেখাবো, তারপর সেই বিষয়ে আসবো। শনিবারের অভিযান সমাবেশ বা প্রতিবাদ সভা রানী রাসমণি অ্যাভিনিউতে করা হোক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান নিয়ে আদালতে বিকল্প জায়গার প্রস্তাব রাখল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতা ও হাওড়া পুলিশও সাংবাদিক বৈঠক করে কার্যত হুঁশিয়ারি সুরে বলল, কলকাতায় রানী রাসমণি অ্যাভিনিউ এবং হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে করা যাবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ, থাকবে সব রকম নিরাপত্তা ব্যবস্থা। এই 2 জায়গার বাইরে কোনো জায়গায় জমায়েত করা যাবে না। যদি প্রতিবাদ করতে হয় তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনি মেনে। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন। হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি অ্যাভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। আজ অবধি প্রকৃত যারা অপরাধী তাদের কোনো রকম শাস্তি হয়নি। আমরা মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এর সঙ্গে সরাসরি জড়িত আছেন। এই জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনা উচিত। তারপরে যখন সিবিআই এর হাতে তদন্তভার যায়, সিবিআইও সঠিকভাবে এই তদন্ত করতে পারেনি বলে তাদের মনে হয়েছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযানের বিরোধিতায় মামলা করে হাওড়ার মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি এবং জোড়াসাঁকো এলাকার ফল বিক্রেতাদের সংগঠন। সেই মামলাতেই এদিন বিকল্প জায়গার প্রস্তাব দেয় সরকার। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কাজ করবে পুলিশ ও প্রশাসন। নবান্ন অভিযানের বিরোধিতায় দায়ের হওয়া মামলায় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রোটেস্ট করা যেতে পারে, কিন্তু তার মানে কি আছে সেটাও সবাইকে দেখতে হবে। সেকেন্ড ইজ দ্যাট the police has Manya High Court যেটা বলেছেন, the police has already issued the prohibitory order and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that যেখানে prohibitory order আছে, it will be open for the government to implement that order. Alternative place of protest কি হবে সেটা ADG South Bengal বললেন। In case of Howrah, Satragachi, in case of Kolkata, it is RR Avenue. বৃহস্পতিবার নবান্ন অভিযানের বিরোধিতা করে দায়ের হওয়া আরেকটি মামলার শুনানি হয় বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। ব্যবসায়ীদের তরফে আবেদনে বলা হয়, এই ধরনের অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যবসায়ীদের ক্ষতি হয়, তাই এই অভিযান বন্ধ করা হোক। অভিযানের বিরোধিতা করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, গত বছর নবান্ন অভিযানে ব্যাপক অশান্তি হয়েছিল। 47 জন পুলিশকর্মী আহত হন, পুলিশ জলকামান চালাতে বাধ্য হয়, একজন পুলিশকর্মীর চোখ ক্ষতিগ্রস্ত হয়, গ্রেপ্তার করা হয় 147 জনকে। সরকারি আইনজীবী আরও বলেন, গত বছর যে 3 ব্যক্তি নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, বলেছেন এবার তারা নবান্ন অভিযানের ডাক দেননি। গোয়েন্দার রিপোর্ট বলছে এবারও অশান্তি হতে পারে। এরপর বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অভিযানে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারবে পুলিশ, উপযুক্ত বিকল্প জায়গার সন্ধান দেবে প্রশাসন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পুলিশের ওপরও যেন কোনো হামলার ঘটনা না ঘটে তা দেখতে হবে আন্দোলনকারীদের। এই প্রেক্ষাপটে নবান্ন অভিযান ঘিরে কলকাতা পুলিশের প্রস্তুতি তুঙ্গে। আমরা খিদিরপুর রোড, এটা সেকেন্ড হুগলি ব্রিজের অ্যাপ্রোচিং রোড, এই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড সেটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং এই ছবি শুধুমাত্র খিদিরপুর রোড নয়, খিদিরপুর রোডের 2টো ফ্ল্যাঙ্ক, একদিকে যেমন এই ছবি দেখাচ্ছি, রাস্তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাঙ্ক, সেখানেও কিন্তু ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড রেডি করে রাখা রয়েছে, অর্থাৎ সকালবেলা থেকে সেটা প্লেস করে দেওয়া হবে। এই একই ছবি কিন্তু ধরা পড়ছে পাশের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ প্রিন্সেপ ঘাট থেকে যে রাস্তা দ্বিতীয় হুগলি সেতুর দিকে উঠেছে, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। এবং এজেসি বোস রোড, যেটা মূল রাস্তা, যেটা মুখ্যমন্ত্রী লাইন অফ রুট, যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী রোজ নবান্নে যান, সেই রাস্তাতেও কিন্তু এই একই ধরনের ছবি ধরা পড়ছে, অর্থাৎ গার্ডরেল, বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেডের গার্ডরেল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লেস করা হচ্ছে। প্রস্তুত হাওড়া সিটি পুলিশও।
শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে 10 ফুট উঁচু লোহার ব্যারিকেড। কোথাও রাস্তা খুঁড়ে লোহার বিম ঢুকিয়ে কংক্রিটের ঢালাই করে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পাচ্ছেন কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দলনেতাদের উপর আক্রমণ হচ্ছে, কখনো আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপরে আক্রমণ হয়েছিল, জুতো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি। এরকম বারবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত, বিরোধী রাজনৈতিক আন্দোলন তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এই পুলিশ। আপনারা 24 ঘন্টার মধ্যে তো নবান্নের পুলিশ অ্যারেস্ট করেছিল, আপনারা গিয়ে সিবিআই চেয়েছেন, তো তদন্ত সিবিআই এর হাতে, সিবিআই চেয়ে এনেছেন আপনারা, তো সিবিআই এর ওপর খুশি নন আপনারা, অথচ আপনারা বলছেন নবান্ন চলো সঙ্গে বিজেপি। এটা মেলা সম্ভব? তাহলে আপনি সিজিও যাবেন। শনিবারের নবান্ন অভিযানের আগে শুক্রবার রাতে সাঁতরাগাছি স্টেশনের বাইরে একটি সহায়তা শিবির তৈরি হচ্ছিল। অভিযোগ, পুলিশ তাতে বাধা দেয়। খবর পেয়ে সেখানে যান শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসাও বাধে বিরোধী দলনেতার। রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে, এখানে 4-5 জন আইপিএস 200 পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই কি গুন্ডাগর্দি নাকি? হাজার হাজার লোক আসবে, এরা জল দেবে, কি মারপিট করতে আসছে নাকি? কারো মেডিকেল লাগলে দেবে, অসুবিধাটা কোথায়? নবান্ন অভিযানের মতো কালীঘাট চলো কর্মসূচির বিরোধিতা করেও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় এদিন আদালত জানিয়ে দিয়েছে, যেহেতু পুলিশ কোনো অনুমতি দেয়নি তাই বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করবে না, কোনো নির্দেশও জারি করছে না। কোথাও আইন অমান্য হলে আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করতে পারবে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, কলেজ স্কোয়ারে এই জমায়েত করা যায়। সৌভিক মজুমদার, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডের 1 বছর এবং আমরা সরাসরি এই মুহূর্তের ছবি আমাদের সামনে তুলে ধরবে কলেজ স্কোয়ার থেকে। আপনারা জানেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল যাওয়ার কথা, সেখানে রয়েছে আমার সহকর্মী সন্দীপ সরকার, সমীরণ পাল আছে সোদপুরে, শিবাশিস মৌলিক আমার আরেক সহকর্মী আছে নেতাজি নগরে। আমি প্রথমে সন্দীপের কাছে চলে যাব। এই মুহূর্তের কি ছবি সন্দীপ? গত বছরের ঠিক এই সময়টাতেই, এই 8ই আগস্ট, এই দিনটাতেই কিন্তু ঘটেছিল সেই নারকীয় ঘটনা যার স্মৃতি সকলের মনে এখনো টাটকা। আর ঠিক সেই 1 বছর যে রাতে হচ্ছে, সেই রাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র তারা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই মশাল মিছিল তুমি দেখতে পাবে সুমনদা, হাতে হাতে ধরা সেই মশাল, আর কিছুক্ষণের মধ্যেই সেই মশাল জ্বলে উঠবে এবং সেই মশাল নিয়ে পায়ে পায়ে তারা এগিয়ে যাবেন। আপনি তো আরজিকর হাসপাতালেরই একজন নার্স, 1 বছরে আপনাদের যে দাবি ছিল সেই দাবিগুলো কি পূরণ হয়েছে বলে মনে করেন? না, একদমই পূরণ হয়নি এবং কোথাও আমরা এখনো প্রতিটা দিনে বা রাতে প্রত্যেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি। রাত্রি সাথীতে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর কোনোটাই পরিপূর্ণ হয়নি। প্যানিক বাটন থেকে আরম্ভ করে সিকিউরিটি গার্ডের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এখনো পর্যন্ত ওয়ার্ডের কিছু বাথরুম এখনো পর্যন্ত ভাঙা এবং আমি বলতে চাই যে প্যানিক কোনো ইন্টারকম নেই, মানে যে ওয়ার্ডে একা একজন স্টাফ সিঙ্গেল, মানে একজন ফিমেল স্টাফ কাজ করে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার সিকিউরিটির জন্য আদার্স কোনো হসপিটালের স্টাফ এখনো নেই। পুরোপুরি ভাবে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমরা যখন ডিউটির মধ্যে থাকি, আমরা এই ভয়েই থাকি, যেহেতু অভয়ের খুনিরা এখনো ধরা পড়েনি, অভয়া বিচার পায়নি, তাই এইরকম ঘটনার পুনরাবৃত্তি যে কোনো সময় হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবির জায়গা থেকে সন্দীপ, আমি বলছি সন্দীপ, ওনাকে জিজ্ঞেস করো, উনি স্টুডিওতে এসেছিলেন 1 বছর আগে, তখনও বলেছিলেন যে সেই মুহূর্তে ট্রমা, আতঙ্ক ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। আজকে 1 বছর পর, মানে কার্যত নিষ্ফলা একটা বছর, এখনও বিচার মানে পাবে এই পরিবার, এই সহারা পরিবার এখনও অভয়া বিচার পাবে, এই আশার আলো মা বাবাও দেখছেন না। আমি বলছি তারা লড়াই করছেন ওই বিচারটুকু, সুবিচারটুকু ছিনিয়ে আনার জন্য। যার সঙ্গে তুমি কথা বললে, ও সেই নার্স বোনটি এই স্টুডিওতে এসে বলেছিলেন যে ওই রাতের ঘটনা এবং তারপরে 14ই আগস্ট রাতের ওই তাণ্ডব লীলা, ওই ট্রমা, এখনও তারা সেটা থেকে বেরোতে পারেননি। আজকে 1 বছর পরও দাঁড়িয়ে তিনিই বলছেন যে এখনও ওই ভয় তারা করে বেড়াচ্ছে। কি চাইছেন আজকের এই মিছিল থেকে তারা?
সেই ভয় তারা করে বেরোচ্ছে এবং সেই ভয় থেকে সেই আতঙ্ক থেকেই কিন্তু সুগন্ধ আজকে পথে নেমেছেন সেই সমস্ত মুখগুলো, যে মুখগুলোকে আমরা দেখেছি যে আরজিকর আন্দোলনের একেবারে প্রথম দিন থেকে প্রতিবাদে মুখর হতে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কলেজ স্কোয়ারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই মিছিল শুরু হচ্ছে। এই মিছিল পায়ে পায়ে যাবে শ্যামবাজার পর্যন্ত এবং শ্যামবাজারে পৌঁছে সেখানে আজকে সারা রাত প্রতিবাদ বিক্ষোভ রাত মেডিকেল কলেজ হাসপাতালের দিকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে, সেই মিছিল শুরু হয়ে যাবে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের এই ডাকে এই মিছিল, তাতে অভয়া মঞ্চের প্রতিনিধিরা সামিল হয়েছেন এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা এবং আগামীকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। সেখানে আরজিকরের হাসপাতালে সেখানে তারা এই ঘটনা, এই নারকীয় ঘটনায় প্রতিবাদে আবারও আগামীকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চূড়ান্ত রেখেছেন। ধন্যবাদ সন্দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ সন্দীপ। আমি দর্শকদের বলবো যে আজকে গোটা রাত আমরা লাইভ থাকবো এবিপি আনন্দে এবং এই অনুষ্ঠানে রিপিট টেলিকাস্টও যখন হবে তখন একেবারে লাইভ আউটপুট এই প্রত্যেকটা জায়গা থেকে প্রতি মুহূর্তে চ্যানেলে ক্যামেরার সামনে আপনারা প্রতি মুহূর্তে সেই স্পটগুলো দেখতে পারবেন। আমি এখানে আমার আরেক সহকর্মী শিবাশিস মৌলিকের কাছে যাব। শিবাশিস নেতাজি নগরে আছে, নেতাজি নগরের ছবিটা ঠিক কি শিবাশিস? উদযাপনে যেন পরিণত না করে। সুমনদা, গত এক বছর ধরে আমরা প্রতিবাদের যে ছবিটা দেখেছি, নাগরিক সমাজের মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন। তারা কখনো গানে গানে, কখনো পোস্টারে, কখনো বা স্লোগানে স্লোগানে তারা প্রতিবাদে শানিত করেছেন তাদের প্রতিবাদ এবং তারা রাস্তায় নেমে বারবার বলেছেন আর কবে বিচার তারা পাবেন, আর কবে। আজকেও নেতাজি নগরে যে প্রতিবাদ সভা হচ্ছে সেখানে তারা বারবার এই কথা বলছেন আর কবে। আমি যাব যারা জড়ো হয়েছেন তাদের কাছে। আজকেও আপনারা রাস্তায় বসে গত এক বছরে বারংবার আপনারা একাধিক রাত জেগেছেন বিচারের অপেক্ষায়। না, বিচার তো পাবো না সেটা আমরা জেনেও থাকবো রাস্তায়। সুযোগ পেলে প্রতিবাদ করব হাতে নাতে, সুযোগ পেলে প্রতিবাদ করব হাতে ক্ষমতায়। বিচার হবে না সে আমরা জানি। এদেশে বিচার, পশ্চিমবঙ্গে বিচার সম্ভব না। মানুষের বিভিন্ন তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ সভা এবং একটু আগে কিন্তু সুমনদা 8:20 নাগাদ তারা মানববন্ধন করেছিলেন। মানববন্ধন করে তারা এই পথ ছাড়বেন না, তারা এই ব্যাপারেও সরব হয়েছেন। শিল্পীদের একাংশ, সৌরভ পালোধি তিনি মঞ্চে রয়েছেন, সৌরভ পালোধি, অর্ক মুখোপাধ্যায়, শিল্পী সমাজের যে অংশ আমরা দেখেছি বারংবার তারা রাস্তায় নেমেছেন। আজও সেই ছবিটা দেখা যাচ্ছে নেতাজি নগরের এই জমায়েতে। সেখানেও কিন্তু শিল্পীদের একাংশ তারা এসেছেন, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমেছেন। এই নেতাজি নগর মোড় উদ্বাস্তু স্মারকের সামনে তারা জড়ো হয়েছেন। তারা এখানে দীর্ঘক্ষণ বসে থাকবেন, তারা মধ্যরাত পর্যন্ত বসে থাকবেন এমনটাই তারা বলছেন এবং এখান থেকে বারবার তারা সেই দাবিটা তুলে ধরছেন বিচারটা তারা পাবেন কবে। যে প্রশ্ন অরিজিৎ সিং গানে গানে তুলেছিলেন সেই প্রশ্ন ইনারা তুলছেন আর কবে তারা বিচার পাবেন। সুমনদা, ধন্যবাদ শিবাশিস। আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো, আবার বলবো যে নিষ্ফলা বছর, যেখানে বিচার চেয়ে চেয়ে চোখের জলও বোধহয় ওই বাবা মায়ের শুকিয়ে গেছে এবং তারা কি বলছেন সেই যন্ত্রণার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তারা তাদের মুখে এখন আবার সেটিংয়ের কথা, বিচার তো পাননি। সব থেকে বড় কথা, তারা কলকাতা পুলিশের যে তদন্ত তাতে তার খুশি করতে পারেননি তাদের। সিবিআইয়ের তদন্তে তারা বীতশ্রদ্ধ, তারা মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসন্তুষ্ট, এমনকি প্রধানমন্ত্রীর ভূমিকায়ও অসন্তুষ্ট। আমি বলছি যে এই পরিবারটা সত্যিই জানে না, হিন্দিতে একটা কথা আছে না, যায় তো যায় কাহা, তারা সত্যিই জানেন না যে কোথায় গেলে তারা সুবিচার পাবেন। আজকে একেবারে স্পষ্টভাবে বলছেন যে কোনো রাজনৈতিক দল আমাদের জন্য কিচ্ছু করবে না। সেটিং, সেই চেনা শব্দ আবার ঘুরে ফিরে তাদের কণ্ঠেও চলে এলো। কি বলেছেন তারা আজকে দেখাবো। সেটিং জানি না, আমরা রাস্তায় থাকবো, সমস্ত জনসাধারণকে বলবো লড়াইয়ে থাকুন, আর কোর্টের আন্দোলন চলবে।
আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই, মানে রাজনৈতিক নেতাদের ছাড়াও, যে সব সরকারকে কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার সবাইকে বুঝিয়ে দিতে চাই যে রাজনীতি না করেও বিচার পাওয়া যায়। শুধু সঞ্জয় রায় একা কিন্তু অপরাধী না, আমার মেয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসকরা সম্পূর্ণভাবে জড়িত। যেমন কলেজ কর্তৃপক্ষ তো জড়িত আছেই, প্লাস স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ঝাড়গ্রাম থেকে 9 তারিখে পুরো বিনীত গোয়েলকে সঙ্গে কথাবার্তা বলে সমস্ত এই কভার আপ করার যে প্রচেষ্টা চালিয়েছেন, তারই প্রতিবাদে আমাদের আগামীকাল নবান্ন অভিযান। সিবিআইয়ের যে অ্যাটিটিউড, মানে প্রতিক্রিয়া গতকাল আমরা পেয়েছি, তাতে আমরা বুঝে গেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব এই কারণেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিবিআই এর ভূমিকা কালকে তো আমরা বলেছি যে আপনাদের এই যে টিম, এই টিমের এই যে সার্কাস দেখাচ্ছেন, এটা আমরা মানি না। আপনাদের এই তুলে দেওয়া উচিত। এই যে সিজিও কমপ্লেক্স হয়, এই যে একটা টাকা দিয়ে সরকার এদের পোষে, এই পোষার এই যে টাকাটা, এটা আমাদেরই ট্যাক্সের টাকা যায়, এটা একদম বেকার। সত্যি কথা বলতে কি, যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে, সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে, আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন, পরিষ্কার এরকম কথা বলছি। একটা ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থার দিকে তাকিয়ে থাকে, তারা যে এত ক্যালাস এবং অপদার্থ, সেটা আমাদের সত্যি কালকে আমরা আমাদের কেসটা না, পুরানো দিন থেকে ফিরে আসুন, সারদা নারদা কেস, সব কেস তথ্য প্রমাণের অভাবে সব অপরাধী ছাড়া পেয়ে যায়। এই 9 তারিখও আমার একটা প্রতিজ্ঞা থাকবে যে যারা আমার মেয়েকে তার স্বপ্ন পূরণ করতে দেয়নি, তাদেরও আমি স্বপ্ন পূরণও করতে দেব না। আমার যেমন ঘুম কেড়ে নিয়েছে, প্রতিটা রাত আমি যেমন মেয়ের চিৎকারে না ঘুমিয়ে কাটাই, তাদেরও যেন এরকম দিনটা আসে, সেটা আমি দেখতে চাই। সন্তানহারা মায়ের হাহাকার আপনি পৌঁছবেন, আমি পৌঁছাবই। এই তদন্ত যদি ঠিকঠাক মতন হয়, আমাদের মুখ্যমন্ত্রী 14 তারিখে দৌড়ে পালানোর সুযোগ পাবেন না। সিবিআই এবং কলকাতা পুলিশ কোথাও সেটিং হয়ে গিয়ে ব্যাপারটা, এই যে রহস্যটা, এটা কি রহস্য, এই রহস্য আমি ভেদ করে এই দুর্নীতির শিকড় কতটা গভীরে তার চেষ্টা করব। বিশ্বনাথ বলছেন যে সিবিআই সেটিং করেছে, একদম ক্যাটেগরিক্যালি বলেছেন যে হয় রাজনৈতিক সেটিং, নয় অর্থনৈতিক সেটিং, অর্থাৎ হয় রাজনীতিগতভাবে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, নয়তো এর ভেতরে অর্থনৈতিক দুর্নীতি আছে। লার্জার কনস্পিরেসি, কটা উদাহরণ দেব? সেই লার্জার কনস্পিরেসি এবং তথ্য প্রমাণ লোপাটের মামলা সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ে গোটা দেশের লোক দেখলেন যে বলা হচ্ছে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, সেই চার্জশিট জমা পড়ল না এবং তারপরে টালা থানার ওসি এবং সেই মামলায় সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন। আমি বলছি সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আজও জমা পড়েনি। ভাবতে পারেন, রাস্তার মানুষগুলোকে যেভাবে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে সব লড়াই মনে হয় জেতার জন্য হয়তো নয়, কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই এমন যে ন্যায় বিচার দিতে পারে না। এবং অনেক লড়াই কিন্তু আগামী দিনের প্রজন্মের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, হয়তো সেই কারণেই আজকে রাস্তার কাছে আছে তারা, যে ভাই হেরে গেছি, আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে হেরে গেছি। কেউ কথা রাখিনি কেন বলছি, সিবিআই ইডি মানে যেভাবে পরিচালিত হয়েছে এই ইন্টার তদন্তটা, প্রতিনিয়ত আমরা পরকে পরকে দেখেছি, যাদের বিরুদ্ধে অভিযুক্ত তাদেরকে ডাকেনি, তাদেরকে জেরা করেনি, ফোনগুলোকে তারা সংগ্রহ করে সেগুলোকে ফরেন্সিকের কাছে পাঠায়নি। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে সুপ্রিম কোর্ট যেভাবে মামলাটাকে নিজের স্বতঃপ্রণোদিতভাবে তুলে নিয়েছিল আর আতখাসরাভাবে সেখানে শেষ করলো, ওটা নিয়েও আমার কিন্তু প্রশ্ন আছে। এবং একই সাথে আপনাকে বলবো, যখন আন্দোলন চলছে তখন এই জুনিয়র ডাক্তারবাবুদের সাথে একটার পর একটা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, কয়টা প্রতিশ্রুতি রক্ষা হয়েছে? এমনকি নির্বাচন করে একটা মানে ছাত্র সংসদ নির্বাচন 31 তারিখের মধ্যে হবে, মানে মেডিকেলের ছাত্রদের নির্বাচন, সেটা পর্যন্ত রক্ষা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে এরকম দিনের শেষে কিন্তু কেউ কথা রাখেনি। এবং এই অসহায় মানুষগুলোকে, এই অসহায় মা বাবাগুলো দেখে না আমার ভীষণ কষ্ট হয়। বিশ্বাস করুন, একজন মানে নাগরিক জীবনের মানুষ হিসেবে আমার মনে হয় যে যদি আমার হতো,
একই রকম মানে দুঃখ কষ্ট বহন করে আমাকে নিয়ে যেতে হতো। কি কষ্টের মধ্যেই মা বাবাটা। আমি বলছি আমি যাবো পার্থদা, আমি বলছি সত্যিই তো কেউ কথা রাখেননি। ভাবুন, আপনারা প্রত্যেকে জানেন যে ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে আমি কতটা শ্রদ্ধাশীল, কিন্তু এই প্রশ্ন তো আমাদের তুলতে হবে যে যখন প্রথম দিন মাননীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি তিনি বললেন যে গোটা দেশের এমন একটা স্ট্রাকচার ও বিরাট একটা কমিটি তৈরি করে দিলেন, অবশ্য সেই কমিটিতে বিস্ময়করভাবে পশ্চিমবঙ্গের কাউকে রাখলেন না, কিন্তু কমিটি তৈরি হলো কেন, যে গোটা দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে যাতে একেবারে সুনিশ্চিত করা যায়। আমি বলছি তারপর তার শেষ দিনের শুনানিতে তিনি বলছেন যে কিচ্ছু হলো না, আমি হতাশ। আমি বলছি সুপ্রিম কোর্টের হতাশার কোনো জায়গা আছে নাকি? সুপ্রিম কোর্ট তো চাইলেই সেইটাকে নিয়মের নিগড়ে বেঁধে মনিটরিং করে গোটা দেশে একটা, আমি যদি সার্বিক বড় ছবিটা, মাইক্রো ছবিটা বাদ দিয়ে ম্যাক্রো ছবিটাও ধরি, সেটা করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। আমি বলছি এই হতাশা, বিশ্বাস করুন তার থেকে বহুগুণ হতাশা সাধারণ মানুষের হয়েছে, যারা যখন দেখছেন সত্যি সত্যি কেউ কথা রাখেনি। আমি পার্থদা কিছু বলছিলেন। আমি একটাই জিনিস বলবো যে বিশ্বনাথবাবু বলছিলেন না যে মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছিলেন আন্দোলনকারী ডাক্তারদের কথা রাখেননি, উল্টোটা বরং এই আন্দোলনকারী ডাক্তারদের শায়েস্তা করার জন্য হচ্ছে যে তারা হচ্ছে যে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় করেছিলেন। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে আমার সবচেয়ে সারপ্রাইজিং সুমন, যে আমি রেয়ারলি দেখেছি যে 1 বছর আগে যে পুলিশি ব্যর্থতা, আইন শৃঙ্খলার কারণে অভয়ার খুন হলো, 14ই আগস্ট রাত্রে ওই হাসপাতালে আমরা দেখেছিলাম তাণ্ডব চললো, পুলিশ দাঁড়িয়ে দেখলো। ফলে এটা এই যে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আমাদের মুখ পুড়েছে রাজ্যের। আজকে একদল আইপিএস অফিসারকে দিয়ে হচ্ছে যে সাংবাদিক সম্মেলন করাচ্ছেন যে আগামীকাল আন্দোলনকারীদের ডু অ্যান্ড ডোন্টস বোঝানোর জন্য। আমি বলছি এটাই না একটা সরকারের, আমি বলছি যে বাহুবলী মুখ বলতে যা বোঝায় একটা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন উইথ হিউম্যান ফেস যদি আমরা কখনো ভাবার চেষ্টা করতাম, আজ সন্ধ্যেবেলায় এই ছবিটা দেখতে হতো না। 4 জন আইপিএস অফিসার এরকমভাবে বুকে ব্যাচ পরে কালকের হচ্ছে যে আন্দোলনের ডেফিনেশন ঠিক করছেন। তারা এইটুকু ভুলে গেলেন যে তাদের ব্যর্থতার জন্য তাদের পুলিশ কমিশনারকে বাঁকা মেরুদণ্ড ডাক্তাররা উপহার দিয়ে এসেছিলেন বিকজ স্পাইনলেস বলে। ফলে এখানে দাঁড়িয়ে আমি বলছি যে তাদের আজকে খেয়াল করা উচিত যে ইন্ট্রোস্পেকশনের জায়গায় যে কি করা উচিত এবং কি করা উচিত না। আর আপনাদের মুখ অনেক আগে পড়ে যায়, বলবেন কি? আপনারা তো খুব আপনারা যা করেছিলেন রাজ্যকে বলবেন না, আপনারা তো মরুভূমি করে বেশি কথা বলবেন না এই বিষয়ে। আমি একটা কথা বলছি, আজকে যে প্রেস কনফারেন্স আপনি দেখিয়েছেন সেখানে পুলিশ অফিসাররা যেটা বলেছে, তারা বলেছে সরকারি সম্পত্তি যাতে ধ্বংস করা না হয়, এমন কিছু না করায়, পাবলিক প্রপার্টি ড্যামেজ যাতে না করায়। বিধানসভা ভাঙার সময় কারা কারা করেছিল আপনি সব কথাতে শূন্য পেয়ে এত কথা বলছেন। আপনি এত নম্বর পেয়েছেন, আপনি আমি বলছি যে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে একজনকে ধরেছিল, সিবিআই সেই ইনভেস্টিগেশন শেষ করলো, সেই একজন থাকলো। এবার আপনি কলকাতা পুলিশ দায়ী, সিবিআই দায়ী, জুডিশিয়ারি দায়ী, সুপ্রিম কোর্ট দায়ী, হাইকোর্ট দায়ী, সবাই দায়ী। আপনিও বাবা, আমিও বাবা, দিনের শেষে ওই ফ্যামিলিটা তো বিচার পায়নি। আমি বলছি যে তাদের যন্ত্রণাটা বুঝতে হবে। আমি যাব, কিন্তু আমি বলছি নিঃসন্দেহে এই প্রশ্ন তো উঠবে যে কেন আত্মহত্যা বলে অভয়ার মৃত্যুকে চালানো হলো। এই প্রশ্নের জবাব এখনো মানুষের কাছে নেই। কেন বারবার তথ্য প্রমাণ লোপাট করা হলো, কেন ওই শৌচাগার ভাঙা হলো, কোনো প্রশ্নের উত্তর এখনো আমরা পাইনি। কেন 14ই আগস্ট রাতে আরজি করে ভাঙচুর চললো, কারা করলো, কেন পুলিশ নিশ্চুপ দর্শক হয়ে থাকলো। আমি বলছি যে আইন শৃঙ্খলা কেউ দয়া করে হাতে নেবেন না, সে ইস্যু সেটা নয়। ইস্যু হচ্ছে যে ওই 1 বছর আগের মেয়েটার মৃত্যুর একটার পর একটা প্রশ্নের কোনো জবাব নেই, কোর্টও সেই জবাব আদায় করতে পারেনি, দুর্ভাগ্য। দেখুন, সিবিআই অভয়া মৃত্যু ধর্ষণ এবং মৃত্যুর তদন্ত করছে, কিন্তু 14ই আগস্টে হাসপাতালে যে ভ্যান্ডালিজম হয়েছিল সেই মামলার তদন্ত কিন্তু কলকাতা পুলিশ আজকের দিন পর্যন্ত করছে। আপনি যে বললেন না যে 14ই আগস্টে যে ভ্যান্ডালিজমের সেই তদন্তও কিন্তু এখনো পর্যন্ত তার পরিসমাপ্তি ঘটেনি। দেখুন, এই কলকাতা পুলিশের তার ব্যর্থতার জন্য এই যে ধরুন এভিডেন্স ট্যাম্পার হয়েছে, সেই এভিডেন্স ট্যাম্পার কে করেছে, কেন হলো, কার সুপারভিশনে হলো? সন্দীপ ঘোষ পুলিশি হেফাজতে, এক সেকেন্ড, কলকাতা পুলিশি হেফাজতে সন্দীপ ঘোষ ছিলেন। আই রিপিট, কলকাতা পুলিশের হেফাজতে সন্দীপ ঘোষকে একদিনের জন্য জেরা করা হয়নি। এই লজ্জা কোথায় লুকোবো? আমি বলছি একেবারে খুব পরিষ্কার। হ্যাঁ, খুব দ্রুত। যে এত আলোচনা হচ্ছে, কিন্তু দিনের শেষে আমরা কি সেই নিহত পরিবারের যে ভদ্রলোক তাকে কি আমরা মুখে হাসি ফোটাতে পারলাম? তিনি তো দুঃখে আজকে এই কথাটা বলছে। কলকাতা পুলিশ 4 দিন তদন্তটাকে হাতে রেখেছিল,
4 দিন ধরে তার তদন্তের নামে তদন্ত লোপাট এবং কবর এখনো অবধি যে সন্দীপ ঘোষ জেলে, তাকে হেফাজতে নেওয়া দূরের কথা, কলকাতা পুলিশ একবার ডেকে তাকে জেরা অবধি করেনি। তাই নয়, আপনি বলুন এই যে 14 তারিখে যে ভাঙচুর করলো, 14 তারিখে যে ভাঙচুর কলকাতা পুলিশ কজনকে অ্যারেস্ট করেছে বলুন? বডিটা দায়িত্ব নিয়ে টেম্পার করেছে, বডিটা দায়িত্ব নিয়ে রেকর্ড করেছে এবং সিএম নিজে বলেছিলেন যতক্ষণ বডিটা ফোরানো হয়নি। অভ্রর কথায় আমি অভ্র অভ্র সোজা আঙুলটা কলকাতা পুলিশের দিকে তুলছে। আমি বলবো সিবিআই, কলকাতা পুলিশ তো তবু 4 দিনে যা করেছে সিবিআই, সেইখানে আজকের দিনে এখনো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি মানে বিজেপি কথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী কত ইনসেনসিটিভ আমি বলছি এই তর্ক নিঃসন্দেহে অনেক যন্ত্রণার জন্ম দিচ্ছে এবং অনেক পুরনো যন্ত্রণা। 1 বছর আগে যে যন্ত্রণা গোটা শুধুমাত্র নাগরিক সমাজ নয়, সাধারণ মানুষ নয়, ওই পরিবারটা না সবাইকে সহ্য করে চলতে হচ্ছে। কয়েক ঝলক দেখিয়ে দেবো কি হয়েছিল 1 বছর আগে। আটই আগস্ট ক্যালেন্ডারের পাতায় আবার সেই তারিখ। 1 বছর আগে যে রাত শেষ করে দিয়েছিল স্বপ্ন, নড়িয়ে দিয়েছিল বিশ্বাসের ভিত, কেড়ে নিয়েছিল মা বাবার সন্তান, শোকাতুর করেছিল গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা বিশ্বকে। এই প্রজন্মকে আমরা এতদিন এই স্টুডিওতে কি বলতাম যে অত্যন্ত আত্মকেন্দ্রিক, স্বার্থপর, কেরিয়ার ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ সেই কেরিয়ারকে যখন দেখলাম এক ঝাঁক সমাজের উজ্জ্বলতম ছাত্ররা সেই কেরিয়ারের ভাবনা সরিয়ে রেখে, সেই কেরিয়ারের তোয়াক্কা না করে তাদের একজন সহকর্মীর মৃত্যু এবং সেটার পিছনে যে অগাধ কালিমা, সেটার পিছনে একটা পচে গলে যাওয়া সিস্টেমের যে ভ্রান্তিগুলো, সেগুলো পরপর ধরিয়ে দিতে শুরু করলো, নিঃসন্দেহে গোটা সমাজ কুর্নিশ করলো। কিভাবে তাদের সমর্থন জানালো সমাজ? রাস্তায় নেমে এলো। আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। 1 বছর আগে এই খবর শোনা মাত্র হতবাক হয়ে গেছিল গোটা রাজ্য। শোক, শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন, তারপর তা দাবানলের চেহারা নেয়। 14ই আগস্ট প্রাক স্বাধীনতার রাতে রাত দখল, বিচারের দাবিতে বিপুল জমায়েত, কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার মিছিল, শিরদাঁড়া হাতে পদযাত্রা। সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান, অনশন, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। কি দেখেনি এই রাজ্য? কিন্তু 1 বছর পর এখনো মা বাবা সুবিচারের দাবিতে কলকাতা থেকে দিল্লি, আদালত থেকে সিবিআই দপ্তর ছুটে বেড়াচ্ছেন। বিচারহীন তো বটেই, কিন্তু তার মধ্যে কিছু কিছু লোক তৃণমূলের, যারা তৃণমূলের সরকার পক্ষের লোক বললে ভুল হবে, তারা যেমন এখনও বলে যাচ্ছে যে আমরা তো বিচার পেয়ে গেছি, তারপরে কেন এই সমস্ত আন্দোলনের ডাক দিচ্ছি আমরা। শুধু সঞ্জয় রায় একা কিন্তু অপরাধী না, আমার মেয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে, এটা 100% সঠিক। দেখতে দেখতে কেটে গেল 365টা দিন, মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তরুণী চিকিৎসকের মা বাবার মতে
মেয়ের খুনের প্রকৃত বিচার আজও মেলেনি। আমার বক্তব্য, আমার ডান দিকে বসা এই পরিবার, মা বাবাও এখন এসে গেছেন, আমি বলছি এরা কি পেলেন? এদের প্রশ্নগুলো আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, এদের মন থেকে কেউ এদের যে যন্ত্রণা, যে ক্ষত, সেটা ভুলিয়ে দিতে পারবে না, কিন্তু কোনো প্রলেপ কি দিতে পারলো? এর উত্তরটা হচ্ছে একটা বড় সড়ো এন এবং বড় সড়ো ও। এটা আমরা বলছি না, ওনারা বলছেন। প্রকৃত বিচারের দাবিতে তাই কখনো তারা পৌঁছে যাচ্ছেন দিল্লিতে সিবিআই এর দপ্তরে, কখনো বা চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার। সিবিআই এর ভূমিকা কালকে তো আমরা বলেছি যে আপনাদের এই যে টিম, এই টিমের এই যে সার্কাস দেখাচ্ছেন, এটা আমরা মানি না, আপনাদের এই তুলে দেওয়া উচিত। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তরুণী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 90% নম্বর, আর আত্মবিশ্বাসে 100-100। সেই আত্মবিশ্বাসে ভর করেই জয়েন্টে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ। সামনে খোলা ছিল দুটো রাস্তা, কিন্তু স্বপ্ন যে চিকিৎসক হওয়ার। তাই জীবন পথের গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে বেছে নিয়েছিলেন এমবিবিএস। স্বপ্ন সফল করার তাড়না কল্যাণী মেডিকেল কলেজ হয়ে তাঁকে এনে ফেলেছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সেই আরজিকরেই তাঁর সব স্বপ্ন শেষ হয়ে যাবে। 8ই আগস্ট 2024 টানা 36 ঘন্টা ডিউটির পর বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে। হাসপাতাল সূত্রে খবর, সেদিন রাতে অনকলে ছিলেন তরুণী চিকিৎসক। রাত 2টো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। এরপর জরুরি বিভাগের 4 তলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। নিহত চিকিৎসকের পরিবারের তরফে বারবার অভিযোগ করা হয়, 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলের এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে তাদের জানান মেয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ, এক একবার ফোনে এক এক রকম কথা বলা হয়। প্রথমে জানানো হয় মেয়ের শরীর খারাপ হয়েছে। আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। শোনো, কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? এরপর দ্বিতীয় ফোন, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। তৃতীয় ফোনে বলা হয় মেয়ে সুইসাইড করেছে। না, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুইসাইড করেছেন হয়তো। কণ্ঠস্বরেও সংবেদনশীলতার স্পষ্ট অভাব। এরপর সন্তানের চিন্তায় শেষ হয়ে যাওয়া মা বাবা যখন হাসপাতালে এসে উপস্থিত হন, অভিযোগ সেই সময় তাদের 3 ঘন্টা বসিয়ে রাখা হয়। দেখতে দেওয়া হয়নি মেয়ের নিথর শরীরটা। এখানেই শেষ নয়। অভিযোগ, প্রথমে এফআইআর নিতে গড়িমসি করে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেখানে বলা হয় ভোরের দিকেই তরুণীর মৃত্যু হয়েছিল, সেখানে এফআইআর এর টাইম রাত 11:45। শুধু তাই নয়, অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটে তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠান আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শিয়ালদা আদালতের নির্দেশনামায় উল্লেখ রয়েছে, এক সাক্ষী বয়ানে বলেছেন ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। ময়নাতদন্তের পর মৃতদেহ বার করার সময়ও বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। হাতরাস যখন হলো, আপনারা জানেন যে এবিপি নিউজ সেই খবর ব্রেক করে এবং রাতের অন্ধকারে দিল্লির হাসপাতাল থেকে মেয়েটির নিথর দেহ বের করে ভোর রাতের মধ্যে পুড়িয়ে দাহ করে ছাই করে দেয়া হলো। তৃণমূল কংগ্রেস নেতারা কি বলেছিলেন? 2টো কথা বলেছিলেন, যে এই তাড়াহুড়ো 2টো কারণে, 1 তথ্য প্রমাণ লোপাট করা, এবং 2 দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগটাকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া। আমি বলছি হাতরাসে যেটা সত্যি, হুবহু তুমি দেখো এই তাড়াহুড়োর অংশে মেয়েটির বাবা, মেয়েটির মা, কাকা, কাকিমা, এই বিশেষ বন্ধু প্রত্যেকে একই কথা বলছে এবং এতদূর তারা বলছেন ডিটেলসে যে দাহ শেষে সমস্ত মুহূর্তের মধ্যে ভোঁভা, অর্থাৎ যে তৎপরতা মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া পর্যন্ত ছিল, তারপর এমনভাবে ডিজোন করা হলো কার্যত যে মেয়েটির মা বাবা ছাড়া পরিবারের যে অন্যান্যরা, তাদের ফেরার গাড়িটা অবধি পুলিশ ব্যবস্থা করে দেয়নি। তার কারণ
পুরোটা হয়েছে পুলিশি ব্যবস্থাপনায়, এমনকি দাহ কাজের জন্য যে অর্থ সেটাও পরিবারের আফসোস যে তাদের দিতে দেওয়া হয়নি, পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ হাতরাসে ঠিক যেমন তৎপরতা, নজিরবিহীন তৎপরতা স্পষ্ট ছিল, সেই তৎপরতা যা অত্যন্ত সন্দেহজনক এবং নিন্দাজনক। যে সন্তানকে তিল তিল করে বড় করে তুলেছেন, যাকে ঘিরে স্বপ্নের জাল বুনেছেন, তাকেই এই রূপে দেখতে হয়েছে মা বাবাকে। তরুণীর মা বাবার অভিযোগ, ঘটনার দিন মেয়ের সঙ্গে শেষ যাত্রাতেও তাদের যেতে দেওয়া হয়নি। অভিযোগ, তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয় তরুণীর। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল, মানে ওনাদের মানে ডাক্তারদের বাড়ির লোকের যে চালা রেডি ছিল আগে থেকে। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম, পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে। কারা, কেন করা হয়েছে? লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। পরদিন অর্থাৎ 10ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। কিন্তু তিনি যে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার, সেই পরিচয় সাংবাদিক বৈঠকে উল্লেখ করেননি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out, we are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি, এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. So the case has been started both under rape and murder. বারবার কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠতে থাকে, দাবি উঠতে থাকে সিবিআই কে তদন্ত ভার দেওয়ার। আমি আবেদন করব ছাত্র সমাজের কাছে, তারা যদি মনে করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই, তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই এই কেসটার সঠিক বিচার হোক। আপনি খুব বড় একটা কথা বললেন যে কেউ যদি মনে করে যে এজেন্সি, মানে কেউ ধরুন সিবিআই তদন্তের দাবি করলেন, তাহলে আপনার সরকার সিবিআই তদন্তের দাবি মেনে নেবে? আমাদের কোনো আপত্তি নেই। আমি বলছি এই কারণে যে আমাদের তো কোনো কিছু লুকোনোর নেই। তার কারণ হচ্ছে আমরা চাই ঘটনাটা সঠিক তদন্ত হোক। পুলিশ অলরেডি তদন্ত করছে সম্পূর্ণভাবে। মানে সিপি কাল সারাক্ষণ হসপিটালে ছিলেন এবং রাত 2টা পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্টে ছিলেন। 12ই আগস্ট 2024 দেহ উদ্ধারের 3 দিন পর আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। কিন্তু ধর্ষণ খুনের 5 দিনের মাথায় আরজিকর কাণ্ডের তদন্ত কলকাতা পুলিশের থেকে সিবিআই এর হাতে তুলে দেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ। আরজিকর কাণ্ডের তদন্ত করবে সিবিআই, আমার কথা নয়। আজ খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই কথা বললেন। দেখুন, রবিবার অবধি সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি আজ একেবারে পরিষ্কার বলে দিলেন যে তদন্ত শুরুর 5 দিন পরেও তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সুতরাং কলকাতা পুলিশ আর নয়, আরজিকর মামলার তদন্ত করবে সিবিআই। পুলিশ এবং হাসপাতালের ভূমিকার কঠোর সমালোচনা করলেন মাননীয় প্রধান বিচারপতি। বিস্ময় প্রকাশ করে বললেন, পদত্যাগের 4 ঘন্টা পরে কি করে নতুন দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হতে পারে সন্দীপ ঘোষকে। কোর্টের চাপে লম্বা ছুটিতে যেতে বাধ্য হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের সদ্য নিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন নিহত তরুণীর মা বাবা। তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন, এটা বলেছেন। আমি বলেছি, দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে সি বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, তদন্ত নিরপেক্ষ হোক, আমি অবশ্যই নেব। তার পাওনা আমি কেন নেব না? আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি।
আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। এরই মাঝে বিচারের দাবিতে প্রতিবাদের ভাষায় কেঁপে ওঠে রাজ্য। 14ই আগস্ট স্বাধীনতার প্রাক মুহূর্তে রাত দখলের ডাক দেয় মেয়েরা। এই যে রাত দখলের ডাক, এটা কে দিয়েছেন? আমার সোহিনী সেনগুপ্ত একটা বক্তব্য একজনের তিনি হোয়াটসঅ্যাপ করেন, সেখানে আমি দেখি যে চেহারা রিমঝিম বলে যিনি এই আহ্বান দিয়েছেন তাকে এর আগে আমি চিনতাম না, কোনোদিন দেখিনি। এবং সোহিনীর মতো আরও অনেকে কয়েক ঘন্টার মধ্যে পোস্ট করতে শুরু করেন ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ায়, যে তারা এই আজকে মধ্যরাতের যে রাত দখলের ডাক তাতে সাড়া দিয়ে হাঁটবেন। প্রথমে সেটা কলকাতায়, কয়েক ঘন্টার মধ্যে দেখলাম যাদবপুর, একাডেমি, কলেজ স্ট্রিট, এই ছাড়িয়ে জেলায় জেলায়, বনগাঁ, তারপরে বোধহয় বীরভূম, বোলপুর, বিভিন্ন জায়গায়। তারপর আজকে শুনছি মুম্বাই, পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর, অর্থাৎ এই দেশের বিভিন্ন প্রান্তে, মিউনিকে, এমনকি বিদেশেও মহিলারা এই রাস্তায় নাবার, এই মধ্যরাতের দখল নিতে রাস্তায় নাবার। এমনকি এমন দেশে নামছেন যেখানে টাইম লাইন হয়তো আলাদা, যেখানে প্রকৃতির নিয়মে অন্য সময় দিন এবং রাত হয়, কিন্তু তাদের উদ্দেশ্যটা এক। আমার কোথাও হয়তো মনে হচ্ছে যে যেহেতু পেছনে কোনো বড় ব্যানার, বড় রাজনৈতিক দল, বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক বা বিরোধী কেউ নেই, কোথাও কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রিলেট করতে পারছেন? হয়তো তাদের ছোট ছোট যে অভিজ্ঞতাগুলো আছে, ছোট ছোট যে ইনসিকিউরিটিগুলো আছে, নিরাপত্তাহীনতাগুলো আছে, কোথাও একটা বড় নারকীয় ঘটনা সেইটাকে ধাক্কা দিচ্ছে। যে রাতে রাজ্যের বুকে কয়েকশো গুণ জ্বলে ওঠে প্রতিরোধের আগুন। 1000 টাকা 1500 টাকার আর্থিক স্বাধীনতাতে কি মেয়েরা স্বাধীন হচ্ছে? কিনে নিয়েছে। কে কিনেছে? কন্যাশ্রী হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোথায় স্বাধীনতা? কন্যাশ্রীর টাকা পেয়ে মেয়েরা নাকি পড়াশোনা শিখে যাবে কোথায়? রেপ হবে। সেই রাত দখলের রাতেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যায় আরেক মারাত্মক ঘটনা। প্রায় 40 মিনিট ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আরজিকর মেডিকেলের সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে অন্তত 150 লোক। একদল প্রথমেই আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। আরেক দল গেট ভেঙে ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। যে জরুরি বিভাগ বিল্ডিং এর 4 তলাতেই সেমিনার হলে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। কিছুক্ষণের মধ্যে এই বিল্ডিং এর 3 তলা অবধি পৌঁছে যায় দুষ্কৃতীরা। সেমিনার রুমের দিকে, চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, যেটা ক্রাইম সিন, তার দিকে তারা যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়। সেফটির নমুনা আপনারা সবাই দেখেছেন। এত পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে, এতগুলো ক্যামেরার সামনে এই ঘটনা ঘটেছে। মানে দেশবাসী একটা ভ্যান্ডালিজম, একটা ক্যাওস মানে লাইভ দেখতে পেয়েছে। এরই মধ্যে মাথা ছাড়া দেয় আরেকটি বিতর্ক। আরজিকর মেডিকেল কলেজে এমার্জেন্সির 4 তলায় যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, তার ঠিক উল্টো দিকের ঘরে শুরু হয় সংস্কার। তাও আবার ঘটনা ঘটার 4 দিনের মধ্যে। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটেরও। তথ্য প্রমাণ লোপাট হোক বা না হোক, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তো হয়েছেই। তড়িঘড়ি সেই সংস্কার বন্ধের নির্দেশ দেয় সিবিআই। এদিকে আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা শুরু করে সুপ্রিম কোর্ট। তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ইস্যুতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন জুনিয়র ডাক্তাররা। গত বছর 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা। শিরদাঁড়া হাতে সেই ঐতিহাসিক মিছিল। এক অন্য স্পর্ধা দেখে রাজপথ। আন্দোলনকারীদের আটকাতে কার্যত দুর্গ বানিয়ে ফেলে পুলিশ, কিন্তু শেষমেশ পুলিশকে লৌহ কপাট সরাতে বাধ্য করেন আন্দোলনকারীরা।
প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারে যান চিকিৎসকদের একাংশ। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁর কাছে তাঁরই পদত্যাগের দাবি জানান আন্দোলনকারী চিকিৎসকরা। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে কলকাতার রাজপথে জনজোয়ার। কারুর হাতে লাল গোলাপ, কারুর হাতে শিরদাঁড়া, যা নাকি হারিয়ে গেছে ওই খাঁকি উর্দির ভেতর থেকে। কণ্ঠে সুবিচারের দাবি নিয়ে পুলিশের 9 ফুট উঁচু ব্যারিকেডে আজ আছড়ে পড়ল জুনিয়র ডাক্তারবাবুদের প্রতিবাদের ঢেউ। লালবাজার অভিযানের দাবি একটাই, সিপির অপসারণ। ঠিক এই দাবিতে মনে করুন আজ থেকে 17 বছর আগে রিজওয়ানুর রহমানের মৃত্যুকে ঘিরে কলকাতায় দিকে দিকে উঠেছিল পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি। সেই গণ আন্দোলনের চাপে ঘটনার 26 দিন পর 17ই অক্টোবর তৎকালীন সিপি প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ আরজি করে চিকিৎসক খুনের 24 দিনের মাথায় সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে উত্তাল মহানগর। শুধু শিরদাঁড়া নয়, এরপর প্রতীকী চোখ মগজ নিয়ে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান হয়েছিল হাতে শিরদাঁড়া নিয়ে, আজ স্বাস্থ্য ভবন অভিযানে তাদের হাতে আস্ত মগজ এবং একজোড়া বিস্ফারিত চোখ। আজ সুকুমার রায়ের মৃত্যুদিনে হাতে মগজ নিয়ে মিছিল করা জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে শটান বসে পড়েছেন। লালবাজার অভিযানের মূল দাবি ছিল পুলিশ কমিশনারের পদত্যাগ। আজ স্বাস্থ্য ভবন অভিযানের মূল দাবি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার পদত্যাগ। এরই মধ্যে 11 ও 12 সেপ্টেম্বর পরপর দুদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে যায়। 14 সেপ্টেম্বর আচমকা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনায় বসা থেকে কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। সেদিন রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসার কথা হয়, কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে ভেস্তে যায় বৈঠক। আমরাও তো ছিলাম তো, ছটা আমরা তো দাঁড়িয়ে রয়েছে, আমরা কেউ বলছি না, আজকে তো হবে না। দফায় দফায় ইমেল চালাচালি, শর্তর পাল্টা শর্ত, এক পা পেছনো এক পা এগোনো, নবান্ন কালীঘাট সব করতে করতে অবশেষে 16ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়, যেখানে সিংহভাগ দাবি মেনে নেয় রাজ্য সরকার। আন্দোলনকারীদের চাপে সরতে হয় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান আন্দোলন তুলে নেন জুনিয়র ডাক্তাররা। এদিকে 9ই আগস্ট আরজিকর হাসপাতালের বুকে সেই নারকীয় ঘটনার জেরে 14ই সেপ্টেম্বর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে বারবারই প্রশ্নের মুখে পড়েন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। প্রবল চাপের মুখে 12ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। কিন্তু সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা। চাপের মুখে পিছু হটতে হয় সরকারকে। নিরাপত্তা সহ 10 দফা দাবি নিয়ে 5ই অক্টোবর থেকে ধর্মতলায় শুরু হয় চিকিৎসকদের অনির্দিষ্টকালীন অনশন কর্মসূচি। প্রতীকী অনশন শুরু হয় রাজ্যের অন্য মেডিকেল কলেজগুলোতেও। 15 দিন ধরে অনশন চলার পর মুখ্য সচিবের ফোন থেকে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দেখো, তোমাদেরও তো বোঝা উচিত দিদি কতটুকু করতে পারে আর কতটুকু করতে পারে না। এটা করা সম্ভব, আমি কথা দিচ্ছি তোমাদের, আমি নিশ্চয়ই করব। এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। সেই বৈঠক নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করলেও 17তম দিনে অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। কোন সর্বোচ্চ রাজ্য প্রশাসনের অনুরোধে নয়,
কোন রকম রাজ্য প্রশাসনের অনুরোধে নয়, কোন সরকারি মেডিকেল টিমের অনুরোধে নয়, কোন সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে নয়, শুধুমাত্র এই অনশন প্রত্যাহার করছি কাকু কাকিমা এবং সাধারণ মানুষের কথা ভেবে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের মামলায় বারবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ও পুলিশকে, অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে, উত্তাল হয়েছে রাজনীতিও। 7ই অক্টোবর আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই। 4 নভেম্বর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। 11ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। 20 তারিখ হয় সাজা ঘোষণা। সব থেকে বড় কথা, বারবার যে সঞ্জয় রায় বলছেন যে তাকে নাকি ফাঁসানো হয়েছে, আমরা প্রথম দিন থেকে প্রশ্ন তুলেছি নামগুলো কেন বলছেন না। বারবার মাননীয় শিয়ালদা কোর্টের বিচারক এবং সর্বত্র সেই সুযোগ তিনি পেয়েছেন, আলাদা করে সময় দেওয়া হয়েছে। আজকে তো আলাদা করে একেবারে স্পষ্ট ঘোষিত করে দিয়েছিলেন আগের শুনানির দিন মাননীয় বিচারক অনির্বাণ দাস যে আজকে আপনাকে সময় দেওয়া হবে। তারপরেও সঞ্জয় আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। সব থেকে বড় কথা, যদি ফাঁসানোই হয়ে থাকে তার পেছনে কারা, সেই বিষয়ে সঞ্জয় কিন্তু আদালতকে আই রিপিট সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে সঞ্জয় একা না তার পেছনে সংগঠিত অপরাধ হয়েছে। সাধারণ এক পরিবার থেকে পাড়ি দিয়েছিলেন অনেকটা পথ, বাকি ছিল সামান্য কিছুটা, কিন্তু একটা রাত শেষ করে দিয়েছে মেয়েটার জীবন। শোক, ক্ষোভ, দ্রোহ সব দেখেছে এই রাজ্য, এই দেশ, এই বিশ্ব। ঠিক 1 বছর আগে আজকের দিনটাতেই চিরবিদায় নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটটা ছিল তার নিজের জগৎ। নন্দীগ্রামে যেদিন গুলি চলল, কেমন ছিল তার মনের অবস্থা। 2011-র ভোটের ফল যেদিন বের হলো, যাদবপুর কেন্দ্র থেকে তিনি হেরে গেলেন, কি বলেছিলেন বাড়ি ফিরে, কি লেখা রয়েছে তার সেই আত্মজীবনীতে যা তিনি কোনোদিন সামনে আনতে দেননি। আজ সেই 2 কামরার ফ্ল্যাটটাতে তিনি নেই, শুধু ছড়িয়ে আছে তার অজস্র স্মৃতি। প্রয়াণের 1 বছর পর সেই স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। আমি রাজ্যবাসী এবং রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, পারলাম না। সেটাই ওনার ভয়ঙ্কর আক্ষেপ ছিল, বারবার বলতেন। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে যে রাতে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, সেদিনই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি চেষ্টা করেছিলেন বাংলাকে দেশের শিল্প মানচিত্রে প্রথম সারিতে তুলে আনতে, কৃষিকে ভিত্তি করে শিল্পকে ভবিষ্যৎ করতে, কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে 34 বছরের বাম দুর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য ব্যর্থতার মিশেলের মধ্য দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর অতি সাধারণ সরল জীবনযাপন অতুলনীয়। মৃত্যুর 1 বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর একচিলতে ফ্ল্যাটের অন্দরে। সেদিন যখন বাড়ি ঢুকলেন, মানে তখন সুচেতন ওনাকে বলল যে বাবা বাঁচলাম, তুমিও হেরে গেছো, নাহলে সকলে হেরে যাচ্ছে, তুমি যদি জিততে আমার খুব খারাপ লাগতো। উনি কি বললেন? উনি ওকে হেসে উত্তর দিলেন। হেরে যাওয়াটাকে উনি খুব মনোভাবেই নিয়েছিলেন, স্বাভাবিকভাবে। নন্দীগ্রামে যেদিন গুলি চলে সেদিন বাড়ি ফেরার পর কেমন ছিল বুদ্ধবাবুর মেজাজ? পার্টির ভূমিকা তো অবশ্যই ছিল, উনিও তো চাইছেন না যে জোর করে কোনো ভাবে করতে, উনি বহুবার সমঝোতা করতে চেয়েছেন। পার্টিকে এর মধ্যে মানে আনা উচিত নয়। অত সভ্য, ভদ্র, সুশিক্ষিত মানুষ উনি চাননি যে জোর করে আন্দোলন যারা করছে তাদের তুলে দেওয়া। নন্দীগ্রাম যখন গুলি চললো, এত মানুষ মারা গেলেন, এটা ঠিক উনি আমাদের সাথে শেয়ার করেননি। তবে সেদিন উনি খুব মানে গম্ভীরও ছিলেন এবং কথাও কম বলছিলেন, কারণ ওনার ভেতরটা ভীষণ সফট, তো এই বানা যাওয়াগুলোকে ঠিক মেনে নিতে পারেননি। জীবনের বড় অংশের কথা লিখে গেছেন আত্মজীবনীতে।
অপ্রকাশিত সেই আত্মজীবনীর তথ্য এদিন প্রকাশ্যে আনলেন স্ত্রী। একটা লেখা ওনার আছে, সেটা হলো আত্মজীবনী, কিন্তু সেটা উনি থাকাকালীন ওনার কঠোর নির্দেশ ছিল প্রকাশিত হওয়া তো দূরের কথা, এটা যেন খবর বাইরে না আসে। 7 বছর ছেড়ে দিলে 2017 থেকে 2024 বাকিটা সবটা আছে সেই আত্মজীবনীতে। আত্মজীবনীর কোন পর্যায় পর্যন্ত উনি লিখে গেছেন, মানে লিখে যেতে পেরেছেন? 2015 পর্যন্ত। জ্যোতি বসু অনেকবার বলেছিলেন, বন্ধু বান্ধবরাও বলেছিলেন, কিন্তু কখনো ছোট্ট এই ফ্ল্যাট ছাড়তে রাজি হননি বুদ্ধদেব ভট্টাচার্য। এখান থেকেই রাজনীতি, রাজ্য চালানো, গান শোনা, সাহিত্য রচনা থেকে আটপৌরে জীবনযাপন। টেবিল ছিল না, এই ঘরে চেয়ারে বসে পায়ের ওপর লিখতেন। স্ত্রীকে নিয়ে কখনো ফ্লাইটে চড়েননি। বেড়ানো বলতে দীঘা বা উত্তরবঙ্গ। আজ সব স্মৃতিরা ভিড় করছে মীরা ভট্টাচার্যর মনে। পাম অ্যাভিনিউর এক চিলতে ফ্ল্যাটে বুদ্ধদেব আছেন ছবি হয়ে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।